পেট্রোল প্রতিদিন 4-4.5 হাজার ব্যারেল এখনো পেট্রোল উৎপাদন হয়ে আসতেছে। ডিজেলটা আমাদের একটা সবচেয়ে বড় সংকট। পেট্রোল অকটেন এইটার সংকট যে কোনো সময় যে কোনো ধরনের জ্বালানি ক্রাইসিসই হোক, এই দুইটাতে আমরা খুব বেশি সংকটের মধ্যে কখনো পড়ি না বা পড়বো না। আজকে করে 25%, কালকে করে 50%, আবার হুমকি দেয় যে 100% করে দেব। ইন্টারনেটের কোয়ালিটি আমাদের সবসময় ভালো না। অনেক সময় আপনার ছবি আসবে, কথা আসবে না, কথা আসবে, ছবি আসবে না। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। এই অনুষ্ঠান যারা দেখছেন আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সারা বিশ্বে এখন এক ধরনের তেল সংকট চলছে। অনেক জায়গায় সংকটের চেয়েও সংকটটি বেশি দেখানো হচ্ছে। এক ধরনের প্যানিক বাইংয়ের কারণে এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে। বাংলাদেশেও কি আদৌ সংকট আছে বা এই সংকটের সমাধান কী, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব অরুণ কর্মকার। তিনি দীর্ঘদিন দেশের একটি প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকে তেল নিয়ে, এনার্জি সেক্টর নিয়ে রিপোর্টিং করেছেন। আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুতে যে আলোচনা করছিলাম যে তেল সংকট চলছে, অনেকে বলছেন যে প্যানিক বাইংয়ের কারণে সংকটটি আরও বেশি হয়েছে। আপনি নিজেও নিশ্চয়ই এই সংকট দেখছেন বা কোনো না কোনোভাবে মোকাবিলাও করছেন। কি দেখছেন আসলে, কি মনে হচ্ছে আপনার কাছে? সংকট সারা পৃথিবীব্যাপী যে একটা সংকট সৃষ্টি হয়েছে, এটা অস্বীকার করা যায় না। কেমন? সেই দিক থেকে আমাদেরও সংকট আছে। কিন্তু আমাদের যেরকম একেবারে শত শত হাজার হাজার গাড়ি লাইন দিয়ে বসে আছে রাস্তায় ঘন্টার পর ঘন্টা এবং প্রতিদিন, এইরকম কোনো সংকটের মধ্যে আমরা এখনো নাই। এটি কেন হচ্ছে? লাইন দিচ্ছে কেন? এটা আপনি উল্লেখ করছেন অলরেডি, যে এটা একটা প্যানিক বাইং। প্যানিক বাইং ছাড়াটা আছে, কিছু মজুদের প্রবণতা আছে। আরেকটা আছে এই যারা রাইড শেয়ারিং করে, মোটর বাইক, তাদের প্রতিদিনের এটা একটা জীবিকা। সুতরাং এইটা তাদের একটা খুব মাথা ব্যথা, জ্বালানিটা। ইভেন যারা অ্যাপের মাধ্যমে গাড়িও চালায় তাদের জন্য। হ্যাঁ, অ্যাপের মাধ্যমে গাড়ি চালায় বা রেন্টে কার অবশ্য গ্যাসেই বেশি চলে, তারপরও তেলেও চলতে পারে কিছু। তাদের যেহেতু জীবিকা এটা, সেই জন্য তাদের এটা একটা বড় মাথা ব্যথা। এই বিষয়গুলোর কারণে এরা লাইন দেয় এবং আমার ধারণা অনেকে যদি সম্ভব হয় একদিনে একাধিক জায়গায় লাইন দিতে পারে বা দেয়, কি মজুত করে রাখার জন্য। হ্যাঁ, যে ফার্দার যদি সংকট সৃষ্টি হয় যাতে মোকাবেলা করতে পারে। 2-4 দিন 5 দিন যদি সে শেয়ারটা করতে পারে রাইড, কেমন তার জীবিকাটা টেকে, এইটা একটা তার প্যানিক আছে, সেই কারণে এটা হইতে পারে। আরেকটা দেখেন আপনি, এই যে পেট্রোল পাম্পে লাইন দেওয়া, এখানে মূলত যারা লাইন দেয় তারা কি জ্বালানি চায়? পেট্রোল এবং অকটেন, এই দুইটাই। কেমন? তো পেট্রোল অকটেন এইটার সংকট যে কোনো সময় যে কোনো ধরনের জ্বালানি ক্রাইসিসই হোক, এই দুইটাতে আমরা খুব বেশি সংকটের মধ্যে কখনো পড়ি না বা পড়বো না। কারণ পেট্রোলটা 100% আমরা আমাদের দেশেই তৈরি করতে পারি বা করি, কোনো ইম্পোর্ট করতে হয় না। মানে ডিজেলের কি বলে যে, না, ডিজেলের না, এটা আমাদের গ্যাসের, আমাদের গ্যাস ফিল্ড থেকে যে গ্যাস আমরা তুলি, কেমন, সেই গ্যাসটা তোলার পরে প্রথমে এটা একটা সেপারেশন ইউনিটে যায়। কেমন? গ্যাসের সাথে কিছু তেল থাকে, মানে এই কিছু লিকুইড তেল থাকে, কিছু পানি থাকে, কিছু ধুলা ময়লা থাকে, এগুলি সব সেপারেট করা হয়। তারপরে ড্রাই গ্যাসটা সাপ্লাই করা হয়। এখন এই যে গ্যাসের উপজাত হিসাবে আমরা একটা হালকা তেল জাতীয় একটা পদার্থ পাই, যেটার নাম কনডেনসেট। কেমন? এই যে গ্যাসের সাথে কনডেনসেটটা আমরা আলাদা করে রাখছি, এই কনডেনসেটটা ফ্র্যাকশনেশন প্ল্যান্টে নিয়ে
জি, এইটাকে ফ্র্যাকশন করে করে আমরা পেট্রোল অকটেন, এবং অকটেন তৈরি করি। জি, তাতে আমাদের রাষ্ট্রীয় মালিকানাধীন এরকম 2টা ফ্র্যাকশনেশন প্ল্যান্ট আছে, জি, বেসরকারি মালিকানায় আছে 4টা। তো এখন আমাদের এখানে যেহেতু গ্যাসের উৎপাদন কমে গেছে, সেই জন্য আমাদের অকটেনের পরিমাণও কিছু কমে গেছে, জি, এই ইয়ের পরিমাণ, আপনার পেট্রোলের। কনডেন্সেটের পরিমাণ। জি, তারপরও এখন পর্যন্ত আমরা পেট্রোলের কোনো সংকটের মধ্যে নাই। জি, একটা নিউজ একটু মানে গণমাধ্যমে বিভিন্ন সব 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 জায়গাতেই প্রায় আসে, এটা একটু মানুষের জন্য একটু বিভ্রান্তিকর। কি সেটা? পেট্রোল আছে 10 দিনের। 11 দিন দেখলাম কালকে। কেমন 10 দিনের, 12 দিনের বা 11 দিনের, যাই হোক একটা হিসাব নিয়ে বলে, হিসাবটা ঠিক আছে, জি, কিন্তু পেট্রোল আপনার 11 দিনের থাকলে কোনো সমস্যা নাই, কারণ পেট্রোল প্রতিদিন 4-4.5 হাজার ব্যারেল এখনো জি, পেট্রোল উৎপাদন হয়ে আসতেছে, এই যে আমাদের ফ্র্যাকশনেশন প্ল্যান্ট থেকে। জি, কেমন? জি, সুতরাং পেট্রোল 10 দিনের থাকলে কিছু আসে যায় না, জি, ওটার সাথে আবার আসতেছে, এটার একটা কন্টিনিউয়াস সাপ্লাই আছে। জি। অকটেনও তাই, তবে অকটেন কম, কারণ অকটেন আমরা পুরাটা এখান থেকে পাই না। পেট্রোল যখন অকটেনে গাড়ি ঘোড়া কম চলে আসে অনেক। তারপরও অকটেনের তো আমাদের একটা ডিমান্ড আছে, ধরেন বছরে 4.25 লাখ টন অকটেন আমাদের লাগে, জি, তো সেটার অর্ধেকেরও কিছু কম আমাদের হয় জি, যদি আমরা ফুল ফ্লেজেড ওই কন্ডেন্সেটগুলি পাই। তো সেটা আমরা একটু কম পাচ্ছি, এই জায়গায় একটা ঝামেলা আমাদের আছে। জি, আরেকটা জিনিস, আমাদের যে কন্ডেন্সেট গ্যাস থেকে আমরা পাই, জি, সেটাতেই পেট্রোল অকটেন, পেট্রোল 100%, অকটেন 40%, এটা পুরাটা হয় না। এর সাথে আরেকটু যুক্ত করতে হয় কি, আমাদের যে ইস্টার্ন রিফাইনারি আছে, যেখানে আমরা ক্রুড অয়েল এনে রিফাইন করি, জি, এই রিফাইন করে কিন্তু আমরা ডিজেল পাই, পেট্রোল পাই, অকটেন পাই। কেমন? জি। তারপরে মোবিলও কি ওখান থেকে আসে? না, মোবিল আলাদা। জি, কেমন? এই উপাদানগুলি সব আমরা ওই ক্রুড অয়েল ইস্টার্ন রিফাইনারিতে এটা রিফাইন করে এই সবগুলি পাই। জি, তা আমাদের যে 100% পেট্রোল আমরা দেশে করি, জি, সেটার একটা বড় উৎস হইল আমাদের গ্যাসের কন্ডেন্সেট, জি, 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 আর একটা উৎস হইল ইআরএল এর পরিশোধন করে ওখান থেকেও পাওয়া যায়, ইয়ার মানে ইস্টার্ন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। জি, 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 কেমন? আমাদের একমাত্র রিফাইনারি যেটাতে বছরে 15 লাখ টন রিফাইন করা যায় ক্রুরেল। ক্রুড অয়েল। এখন ওই জায়গায়ও কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, কারণ ক্রুড অয়েল সাপ্লাইটা নাই। নাই না কমে গেছে কোনটা? না, এটা তো আপনি এই যুদ্ধ শুরু হওয়ার পর জি, আর নতুন করে ক্রুড অয়েল আসে নাই। ক্রুড অয়েল ওখানে 1 লাখ টনের মতো জমা ছিল, সেটা তারা প্রতিদিন 4,000 টন করে করতে পারে, সেটা করছে। জি, এখন সেটা 20,000 টনের নিচে চলে আসছে। জি। কেমন? সুতরাং ওইখানে আমার একটা ঘাটতি হওয়ার, পাইপলাইন আছে যে আসতেছে এরকম কোনো? না ওটা তো উৎপাদন করে এবং পাঠায়, এটা তো আর রেখে দেওয়ার কিছু না, বিশেষ করে যখন ডিমান্ড। জি, 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 এখন ওইটা যদি ক্রুড অয়েল সাপ্লাইটা না থাকে, তাইলে পরে ওইখানে একটা ঘাটতি আমাদের হবে। আমরা যে প্রতিদিন দেখি যে তেলবাহী জাহাজ আসতেছে, এগুলো কি আসলে? এখন আজকেও দেখলাম যে এখন এখন যেগুলি আমরা আসছে দেখতেছি, সেটা ডিজেল আছে, জি, তারপরে এলপিজি আছে, এলপি গ্যাস, জি, জি, তারপরে এলএনজি আছে। জি, কেমন? জি, মূলত এই 3টা। জি, আরেকটা হইল যে সৌদি আরবের যে সৌদি আরামকোর যে রাস তানোরা পোর্ট থেকে আমাদের জাহাজগুলি আসে, জি, আপনার এই যে ইরানের পাশ দিয়ে, হরমুজ প্রণালী দিয়ে। হরমুজ প্রণালী দিয়ে, জি, সেই জায়গাটা সৌদি আরবই আমাদেরকে বলছে তোমরা একটা বিকল্প পথে এটা নিতে পারো। তারা একটা বিকল্প পথ দেখাই দিছে, এটা ঘুরে আসতে হবে, ঘুরে আসতে হবে, এবং দাম বেশি পড়বে। খুব বেশি ব্যাপার না। কেমন? আর দাম তো এমনিতেও একটু দাম বেড়ে গেছে যুদ্ধের কারণে, এবং জাহাজ ভাড়া বেড়ে গেছে। জি, সুতরাং আপনি 200 কিলোমিটার 300 কিলোমিটার ঘুরে যদি আসেন, ওইটা কোনো বিষয় না।
হ্যাঁ, তো ওরা একটা বিকল্প রুট আমাদের দিছে, দেখাইছে, এবং সেইখান থেকে সেই রুটে 1 লাখ টনের একটা জাহাজ আসতেছে। আচ্ছা আচ্ছা। 1 লাখ টনের একটা জাহাজ, এটা হলো ক্রুড অয়েল। জি। তাইলে ইস্টার্ন রিফাইনারিটা আমার চলবে। জি। আমার ধারণা এটা এখন যে তার 20,000 টনের মতো আছে ইস্টার্ন রিফাইনারিতে, জি। সেটা শেষ হইতে হইতে সে তো 4,000 টনের বেশি করতে পারে না, আচ্ছা, তার ক্যাপাসিটি নাই। জি। তো ওইটা শেষ হতে হতে, এই 20,000 টন শেষ হইতে হতে ওই 1 লাখ টনের জাহাজ চলে আসবে। এরপরে আমাদের মূল সমস্যা যেটা ডিজেল। জি। কেমন, সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি ডিজেল, কারণ ডিজেল দাম কম একটু। দাম কমের জন্য না, ডিজেল আমরা যানবাহনে না, মানে আমাদের প্রাইভেট কার বা মোটরসাইকেল এগুলিতে না, কিন্তু বাস, গণপরিবহন ডিজেল লাগে, কিছু ইন্ডাস্ট্রিয়াল কাজে ডিজেল লাগে। আমাদের এই এখন শেষ মৌসুম, বোরো ধানের শেষটা প্রচুর ডিজেল লাগে। জি। সো ডিজেলটা আমাদের একটা সবচেয়ে বড় সংকট, এবং এইটাই আমাদের বাংলাদেশে যদি জ্বালানি সংকটের কথা বলা হয়, তাইলে আসলে বলতে হবে ডিজেল নিয়ে। এই যে ক্রুড অয়েল আসছে, এটা দিয়ে তো ডিজেল বের হবে। এটা দিয়ে ডিজেল হবে, জি। কিন্তু সেটা আস্তে আস্তে, ধরেন আমার এই যে এপ্রিল মাস, জি। এপ্রিল মাসে আমাদের ডিজেল ডিমান্ড 4 লাখ টন। জি। 4 লাখ টন। জি। এখন আমার ইনটেক্ট আছে 1 লাখ। জি। আরও 50-60 হাজারের মতো আসছে, পাইপলাইন ডিজেলই আসছে, ক্রুড অয়েল না, ডিজেলই কিনে আনা হয়েছে স্পট মার্কেট থেকে। জি। কেমন দাম বেশি বোধ হয় না? দাম তো সব কিছুরই দাম এখন বেশি। আমি বলছি স্পট মার্কেট থেকে কিনলে দাম বেশি পড়ে। না, স্পট মার্কেট থেকে একটু বেশি হয়, এইসব সিচুয়েশনে বেশি হয়। আবার অনেক সময় দেখা যায় যে স্পট মার্কেটে দাম আপনার কম হয়। কিরকম সেটা? সেটা ধরেন আমরা যেমন একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে আনতেছি, জি। সেখানে একটা দাম তো ফিক্স করা থাকে। জি জি জি। অনেক সময় স্পট মার্কেটে তার চাইতে কম দামে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। কেমন, কিন্তু সাধারণভাবে স্পট মার্কেটে এই ক্রাইসিসের সময় বিশেষ করে যখন ওই সাপ্লাইগুলি হ্যাম্পার হয়, তখন স্পট মার্কেটে বেশি হয়। জি। কেমন, দাম একটু বাড়ে। তো এখন ডিজেল আমাদের 1 লাখ টন আছে, 60,000 টনের মতো আসছে। ভারত থেকে আমাদের এপ্রিল মাসে 40,000 টন আসবে। জি। মার্চ মাসে 22,000 টন আসছে, এপ্রিলে 40,000 টন আসবে। জি। কেমন, তারপরে ওই জাহাজটা 1 লাখ টনের জাহাজটা যদি চলে আসে, তাহলে পরে সেখান থেকে আমরা পাবো ডিজেল। সেটা একটু টেকনিক্যাল বিষয় জানতে চাই। ধরুন 1 লাখ টন ক্রুড অয়েল আছে, ডিজেল কত পাওয়া যায় এটা রিফাইনারিতে দিলে? এরকম কোনো ফিগার আপনার জানা আছে? ডিজেল পাবেন আপনি অন্তত 40-45,000 টন পাবেন। আচ্ছা আচ্ছা। পেট্রোল কিছু পাওয়া যাবে? পেট্রোল পাওয়া যাবে অনেক, অকটেন পাওয়া যাবে, তারপরে ফার্নেস অয়েল পাওয়া যাবে। জি জি জি। কেমন, জি আপনি বলতেছিলেন। হ্যাঁ। তো এখন এই একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের আছে। এরপরে গভর্নমেন্ট কিন্তু আরও ডিজেল কিনছে জি। সিঙ্গাপুর বেসড মার্কেট থেকে, তারপরে আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সব জায়গা থেকে, ইস্টার্ন সাইড থেকে, জি, অনেক উৎস থেকে তারা প্রায় 10-12 লাখ টন আচ্ছা ডিজেল তারা অ্যারেঞ্জমেন্ট করে ফেলছে। জি। এখন এগুলি আসতে একটু সময় লাগবে, কিন্তু আমার ধারণা যে এইটার জন্য আমাদের সেচ বা আমাদের অন্যান্য সেক্টর খুব একেবারে ড্রাই একেবারে হয়ে যাবে, জি, সেরকম কোনো আশঙ্কা আমি দেখি না। তাহলে আপনি যে ফিগারটি বললেন এবং আমি যতটুকু বুঝি যে আসলে তেল সংকটে একদম ভয়াবহ সংকটের কোনো সম্ভাবনাই নেই এখন পর্যন্ত নাই। কিন্তু মানুষের মধ্যে যে অ্যাটিটিউড আপনি দেখলেন, যে আজকে আমি একটু আগে পড়ে আসলাম আপনার সঙ্গে যে স্টুডিওতে ঢোকার আগে, যে একজন দাঁড়িয়ে আছে 6 ঘন্টা, একজন দাঁড়িয়ে আছে 8 ঘন্টা, তারপর তেল এখনো পাইনি। এই আতঙ্কটা কেন আসলে? এই আতঙ্কটা ওই যে আপনি যেটা বলছেন, মূলত সেইটা প্যানিক বাইং। জি। যদি আমি না পাই, বিশেষ করে যাদের এটা জীবিকা, যাদের নির্ভর করে এইটার উপরে, যে সে রাইড শেয়ারিং করে, সে গাড়ি ভাড়া দেয়, যেমন এই ধরনের যেগুলি, বা প্রতিদিন তার গাড়ি লাগবেই, তাদের একটা প্যানিক আছে। কেমন, এখন যদি আপনি একটা পেট্রোল পাম্পে
1000 লোক দাঁড়াই থাকেন, জি, তাহলে তো আপনার 6-7-8 ঘন্টা লাগবে। এটা তো কিছু করার নাই। আচ্ছা, আমি আমার একটা অভিজ্ঞতা বলি, যেটা আমি আজকে বেরোইছিলাম একটু দেখার জন্যই পেট্রোল পাম্পগুলো। হ্যাঁ, পেট্রোল পাম্পগুলি ঘুরলাম। কিছু কিছু পেট্রোল পাম্পে শুক্রবার আজকে বন্ধ আছে, বা তাদেরকে যথেষ্ট সাপ্লাই দেওয়া হয় নাই, যেটুক তাদের ছিল সেটা বিক্রি করে ফেলছে। আমি দুপুরের দিকে দেখলাম যে 12টা থেকে 1টা-1.5টা পর্যন্ত প্রত্যেক পেট্রোল পাম্পের সামনে এবং দীর্ঘ লাইন আছে যেগুলিতে তেল দিচ্ছে, আর কিছু পেট্রোল পাম্প বন্ধ আছে। আচ্ছা, আমাদের রিপোর্টার্স ইউনিট, ঢাকা রিপোর্টার্স ইউনিটি গতকাল একটা নোটিশ দিছে মেম্বারদের, যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেম্বাররা রমনা পেট্রোল পাম্প থেকে কার্ড দেখিয়ে তেল নিতে পারবে। তেলটা লিমিটেড, সিলিং দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা সবার জন্য সিলিং আছে 1500 টাকার, এটা আপনি নিতে পারবেন। আচ্ছা, তো এখন আমার গাড়িতে তেল একটু ছিল, একেবারে যে আমি ড্রাই হয়ে গেছিলাম তা না। আমি সাধারণভাবে হইলে আমি আজকে নিতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি দেখলাম যে আচ্ছা ওখানে খুব যে একেবারে হাজার হাজার লাইন তা না। আচ্ছা, গাড়ি ধরেন 100 বা তার কিছু বেশি আছে। আমি ট্রাই করলাম যে দেখি ওরা যে নোটিশ দিচ্ছে এটা কিভাবে এরা ম্যানেজ করে কিভাবে। তা আমি ওখানে গাড়িটা থামাই নামলাম, যে আমি রিপোর্টার্স ইউনিটি, আমি কার্ড দেখাইলাম যে আমি মেম্বার, আমি তেল নিব। এটা কি পাম্পের ভিতরে দেখালেন? আমি পাম্পের ভিতরে, পাম্পের গেটেই এখন অনেক লোকজন আছে, ওরা টোকেন দেয়, এইসব চেক করে, গাড়ি থামায় ঢুকায়, এরকম ব্যবস্থাপনা আছে। তা আমি ওদেরকে দেখাইলাম, ওরা বললো যে আপনাকে একটা টোকেন নিতে হবে। কোত্থেকে নিতে হবে? এই পাম্পের ভিতর থেকেই। পাম্পের ভিতরে ম্যানেজার আছে বা মালিক আছে, এরা আপনাকে কার্ডটা দেখাইলে টোকেন দিবে, তখন আপনি টোকেন দিলে তেল পাবেন। তো আমি আবার ঘুরে এসে ওখানে আমি ঢুকে কার্ডটা দেখাইয়া আমি গাড়ি নিয়ে ঘুরে আসলেন? টোকেন, হ্যাঁ, কারণ আমি লাইনে দাঁড়াইনি। তো আমি টোকেন নিয়ে আমি তেল নিয়ে নিলাম। তা আমি তখন জিজ্ঞেস করলাম যে এই যে এত লাইন, এত তোমাদের এত আয়োজন করতে হচ্ছে তেল দেওয়ার জন্য, এত লাইন, মানুষের এত ডিমান্ড, এটা কতদিন চলবে? তো ওরা বললো যে মানুষ যতদিন পাগল থাকবে ততদিন চলবে। কারণ কি? বলে যে আমার পাম্পে তো আমরা শুক্রবার সাধারণত বন্ধ রাখি, এখন ক্রাইসিস, এই জন্য শুক্রবারও খোলা রাখছি, এবং যত আসতেছে আমরা তেল দিচ্ছি, তেল তো কোনো সমস্যা নাই, আমাদের পাম্পে তেলের সাপ্লাই আছে এবং সবাই আপনি পাবেন, কিন্তু একটা শৃঙ্খলা রক্ষার জন্য আমরা এই টোকেন ব্যবস্থাটা করছি। ওরা সব সাধারণ গাড়ির জন্য টোকেনের ব্যবস্থা করছে, টোকেন নিয়ে আস্তে আস্তে আপনি আসবেন, দিয়ে দেবেন। এখন দেখেন, তারা কিন্তু বলতেছে যে আমার যথেষ্ট তেলের সাপ্লাই আছে এবং কোনো সমস্যা নাই, যে আসুক আমরা দিব। শুক্রবার বন্ধ রাখতাম, তাও এবার খুলছি এবং দিচ্ছি। এটা তো আরো পজিটিভ দিক। হ্যাঁ, সাধারণত বন্ধ রেখে এবার খোলা, আজকে খোলা রেখেছি। হ্যাঁ, এখন দেখেন যে আলোচনাটা আমরা করলাম, তাতে একটা জিনিস হলো যে আমি বলতে পারছি না যে আমার একেবারে সংকট নাই, কারণ আমার কিন্তু ওই যে ইস্টার্ন রিফাইনারিটা একটু কমে আসছে, ওখান থেকে আমি কতদিন পাবো একটা অনিশ্চয়তা আছে। কিন্তু ইস্টার্ন রিফাইনারি থেকে যদি আমরা 10 দিন নাও পাই, তারপরও আমার পেট্রোল বা অকটেন নাই হয়ে যাবে না, আপনি পাবেন। কেমন? এখন এসব ক্রাইসিসের সময় মানুষের কি করতে হয়? একটু ধৈর্য ধরতে হয়, একটু সাশ্রয়ী হইতে হয়, একটু হিসাব করে চালাইতে হয়। কেমন? এখন আমি বারবার বলতেছি, যাদের জীবিকা তাদের জন্য বিষয়টা। বাট আপনি আরেকটা, আমি যদি তুলনা করি, আপনি দেখেন নিশ্চয়ই, আমরা শুনেছি বা আপনি হয়তো দেখেছেন, 74-এ যে দুর্ভিক্ষ হয়েছিল, খাদ্য সংকট হয়েছিল, ব্যাপক খাদ্য সংকট, সেই সংকটের মধ্যেও কিন্তু কিছু ব্যক্তি ধান চাল এগুলো মজুত করে বেশি মুনাফা লাভের চেষ্টা করেছে। তখন আপনার নিশ্চয়ই মনে আছে যে রক্ষী বাহিনী, আর্মি বা অন্য অন্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, তারা নানা ধরনের অপারেশন চালিয়েছে। তারপর কিন্তু এই অধিকাংশ মানুষকে নিবৃত্ত করা যায়নি। এবারেও কিন্তু আমরা দেখছি যে তেলের একটা সংকট শুরু হয়েছে, বা আমরা ধারণা করছি যে সংকট হতে পারে। এই সুযোগ নিয়ে বিপুল সংখ্যক মানুষ তেল কিন্তু মজুত করছে। হয়তো আমরা 10টা ধরতে পারছি, বাট 100টা ধরতে পারছি না। পারছি না। এই যে মানুষের অ্যাটিটিউড, এটিকে আপনি কিভাবে দেখেন আসলে?
এটা কিভাবে দেখবো? এটা খুবই নিন্দনীয়, এবং যে কোনো সংকটকেই এই ধরনের প্রবণতা এইটা অনেক বেশি বাড়িয়ে দেয় এবং সাধারণ মানুষকে ভালনারেবল করে তোলে। আপনি ৭৪-এর কথা বলছেন, লবণ নাই, লবণ স্টক হয়ে গেছে, লবণ ৮০ টাকা কেজি, ওই সময় ৮০ টাকা মানে এখন কয়েক হাজার টাকা। ৮০ টাকা মানে ওই সময়ও আপনার ৮০ টাকা মানে ধরেন ২-৩ মণ চাল, ১ কেজি লবণ, কেমন? তারপরে আমরা এরপরে ২-১ সময় চিনি দেখছি, চিনি নাই, কেমন? অনেক দাম বেড়ে যায়। এই ধরনের তেলের ক্ষেত্রেও এরকম হয়, অনেক ক্ষেত্রেই হয়। এই প্রবণতা তো শুধু যে আমাদের দেশে কিছু মানুষের মধ্যে আছে সেটা না, সারা দুনিয়াতেই হয়তো আছে কম বেশি। এখন দেখেন, এখন পর্যন্ত কিন্তু এই যে অভিযানগুলি চালানো হচ্ছে এই মজুতদারি উদ্ধারের জন্য, প্রায় ৩.৫ লাখ লিটার ডিজেল, পেট্রোল, অকটেন মিলে, বেশিরভাগটাই ডিজেল, ৩.৫ লাখ লিটার উদ্ধার করা হয়েছে। বাড়ির পানির ট্যাঙ্কিতে, এই ড্রামে, এখানে সেখানে নিয়ে তেল ঢুকিয়ে রাখছে, মানুষের ভোগান্তির সৃষ্টি করছে। হ্যাঁ, এইটা যদি না করে এবং যদি একটু সাশ্রয়ী হয়, তাহলে কিন্তু সমস্যাটা। এই প্যানিক বায়ার যারা, এদের জন্য আপনার সাজেশন কি? আসলে না, এদের জন্য সাজেশন দিয়ে কোনো খুব লাভ আছে বলে মনে হয় না। সাজেশন একটাই, যে আপনি প্যানিকড হইয়েন না, আপনি আতঙ্কিত হইয়েন না। আপনার ভাই একটু, যেহেতু একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এই জিনিস তো আমাদের হাতে নাই, যুদ্ধ বন্ধ করা বা চালু করা এটা আমাদের হাতে নাই, তেল আনা নেওয়াও সেটা পুরোপুরি আমাদের হাতে নাই। কিন্তু সরকার যথাসাধ্য চেষ্টা করতেছে, এবং আমি সরকারকে মানে এই ক্ষেত্রে আমি মানে 100% সরকারকে আমি প্রশংসা করব, যে তারা অনেক রকম সোর্স ব্যবহার করে একটা ভালো রকমের তারা অ্যারেঞ্জমেন্ট কিন্তু করে ফেলছে। তারা ইভেন রাশিয়ার তেল আনার জন্য আমেরিকার সাথে একটা বিষয় একটু আলোচনা করি, যে রাশিয়ার তেল আনতে আমেরিকার পারমিশন লাগবে। এই ধরনের একটা চুক্তি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তিটা করে গেছে, সেটা তো তেল, গ্যাস, অনেক রকম কৃষি পণ্য যেটা আমাদের দেশের কৃষকরা করে, তারপরে এরোপ্লেন থেকে শুরু করে অস্ত্রশস্ত্র, সবকিছু তাদের ওইখান থেকেই আনতে হবে। একটি স্বাধীন, যদি সে অন্য কোথাও থেকে আনতে চায়, তার পারমিশন লাগবে। তাদের ওখানে তো দাম বেশি, সবকিছু দাম বেশি, আসতে সময় বেশি। আমার কোনো ক্রাইসিস হইলে, আমার যদি পেঁয়াজ লাগে, আমার যদি কাঁচামরিচ লাগে তো আমাদের, কেমন? আমার সব পণ্যের ব্যাপার বোধহয় কম এমবার্গো নাই, আছে একেবারে শতভাগ না, কিন্তু অনেক কৃষি পণ্যের ব্যাপারে, যেটার কারণে ভারত কিন্তু ওই চুক্তির মধ্যে যায় নাই, কারণ তার কৃষককে সে বাঁচাইতে পারবে না। যদি আমেরিকান এগ্রিকালচার গুডস ওইখানে ট্যাক্স ফ্রি ঢোকে, কোনোভাবেই তারা এটা মানে নাই। ভারতের সঙ্গে ধরনের চুক্তি করতে চেয়েছিল, ভারতের সঙ্গে কত ট্যাক্স টক্স চাপাইলো না, আজকে করে 25%, কালকে করে 50%, আবার হুমকি দেয় যে 100% করে দেব, তারপরও তারা কিন্তু নড়ে নাই। এখন যেটা আমেরিকান ফেডারেল সুপ্রিম কোর্ট, তারা কিন্তু ট্রাম্পের এই যে চুক্তি, এই ট্যাক্স আরোপ, এগুলিকে কিন্তু বাতিল করে দিচ্ছে, যে এইটা করার কোনো ক্ষমতা তার নাই। এখন সব দেশের যারা চুক্তি করছিল, সব দেশেরই একটা অপশন আছে এইটা নিয়ে আমেরিকার সাথে রিনিগোশিয়েট করা, আরবিট্রেশনে যাওয়া, কেমন? এটা প্রথম নেগোশিয়েট, তার সাথে নেগোশিয়েট করতে হবে। তো ভাই এখন এটা তো হয় না। একটু আগে তো আপনি সরকারের প্রশংসা করলেন যে সরকার নানা উদ্যোগ নিয়েছে তেল আনার জন্য, বাট একই সঙ্গে আমরা কিন্তু জানি যে সরকার কয়েকটি সিদ্ধান্তও নিয়েছে, যেমন অফিস হবে 9টা 4টা, আগে যেটি 9টা 5টা ছিল, তারপর মার্কেট 6টা পর্যন্ত খোলা থাকবে, এরকম বলা হয়েছে। আর যে বিয়ে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যে বিদ্যুৎ
খরচ হয় এরকম নানা বাতি জ্বালা এগুলো যদি না করে, এটি কি সরকারের দ্বিমুখী আচরণ, না এটিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা দ্বিমুখী আচরণ না। প্রিকশন বলা যায়, এটা পূর্ব সতর্কতা। এটা হলো ম্যানেজমেন্ট। জি, এটা ম্যানেজমেন্ট। জি, যে কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হইলে এরকম কিছু মানে ডিমান্ড সাইডে কিছু ম্যানেজমেন্ট করতে হয়। জি, এটাকে বলে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। জি, জি, আমি আজকে ক্রাইসিস আছে, তো আপনি দেখেন আমাদের পিক আওয়ার কিন্তু সন্ধ্যা 6টা থেকে শুরু হয়, জি, আমাদের বিদ্যুতের পিক আওয়ার। জি, জি, বিদ্যুৎ বলছি এই কারণে যে বিদ্যুৎ করতে তো জ্বালানি লাগবে। জি, জি, তো বিদ্যুতের পিক আওয়ার 6টা থেকে শুরু হয়। আপনি 6টা থেকে যদি সব মার্কেটগুলি বন্ধ রাখেন, তাহলে বিদ্যুতের জন্য আপনি অনেক বেশি জ্বালানিটা দিতে পারেন, জি, বা আপনি ওই জ্বালানিটা সাশ্রয় করতে পারেন। জি। কেমন? এইটা খুব ভাইটাল। তা সরকারের পদক্ষেপকে আপনি ভালো হিসেবে দেখছেন? এটি অবশ্যই ভালো হিসেবে দেখছি, এবং এটা এসেনশিয়াল, এটা করা এসেনশিয়াল। আর একটা জিনিস করা এসেনশিয়াল যেটা সরকার বলতেছে, কিন্তু এখনো কবে নাগাদ করতে পারবে, যে অ্যাপ দেওয়া, একটা অ্যাপ। জি, এটা শুধু ক্রাইসিস পিরিয়ডে না, আমার মনে হয় সব সময়ের জন্য এরকম একটা অ্যাপ জ্বালানি ব্যবহারকারীদের, যারা যানবাহনে জ্বালানি নেয়, জি। তাদের জন্য এটা একটা পার্মানেন্টলি করে দেওয়া ভালো। কিরকম সেটা? একটা অ্যাপ তৈরি করতেছে, জি, যেটা প্রথম দিবে হলো এই যে রাইড শেয়ার করে যে মোটর বাইক, তাদেরকে জি, তার ফোন নাম্বারে ওই অ্যাপটা ডাউনলোড করবে। জি, কেমন? এই ফোনটা নিয়ে সে পেট্রোল পাম্পে যাবে, জি। গিয়া ওই অ্যাপটা ওইখানে স্ক্রিনিং হবে, স্ক্যানিং করবে। হ্যাঁ, স্ক্যান করলে তখন ওইখানে তার সব ইনফরমেশন, গাড়ির নাম্বার এগুলি সব থাকবে। জি, জি। ওখান থেকে সে তেল নিবে। ভেরি স্মার্ট আইডিয়া। হ্যাঁ, এখন এতে হবে কি, ওই যে আপনি আজকে 5 লিটার নিলেন বা 10 লিটার নিলেন বা 2 লিটার নিলেন, এই ইনফরমেশনটা থাকলো। ঘুরে গিয়ে আরেক আপনি পেট্রোল পাম্পে না আরেক জায়গায় গেলে আপনি পাবেন না। আচ্ছা, ওটা দেখা যাবে ওইখানে যে আপনি নিছেন, আচ্ছা, আচ্ছা। একটু আগে নিছেন বা 2 ঘন্টা আগে নিছেন বা গতকাল নিছেন, কতটুকু নিছেন, আবার কখন আপনার নেওয়া উচিত, জি, জি, স্বাভাবিকভাবে। এইটা খুব জরুরি ভিত্তিতে করা দরকার। মার্কেট বন্ধটা এটা সারা দুনিয়াতে কিন্তু এইটা হয়। এটা আরও 2-1টা দেশ, ইনক্লুডিং আমার যদ্দূর মনে পড়ে থাইল্যান্ড, জি। থাইল্যান্ডের মতো পর্যটন নির্ভর একটা দেশ, তারাও কিন্তু সন্ধ্যাবেলা এটা অলরেডি করে ফেলেছে। হ্যাঁ, অনেক জায়গায় করে ফেলছে। জি, কারণ সন্ধ্যাবেলায় হয় কি, সন্ধ্যাবেলায় আপনার ডিমান্ডটা খুব বাড়ে, সারা দেশে লাইট জ্বলে ওঠে। জি, 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 কেমন? গরমে ফ্যান চলে। জি, তো ভাগ্যিস এবার এখন পর্যন্ত অত গরমটা নাই, যে কারণে ফ্যান লোড বা এসির লোড অত নাই। তো সেদিক থেকে একটু আমরা ভাগ্যবান আছি। কিন্তু সন্ধ্যাবেলা অন্যান্য ইয়ে তো জ্বলবে, লাইট তো জ্বলবে, জি। সেটা ছাড়া তো হবে না। আপনি ধরতে হবে 6টা থেকে রাত 12টা এগুলো পিক আওয়ার। পিক আওয়ারে যদি আপনি এই বড় বড় জায়গাগুলির ব্যবহারের বন্ধ রাখতে পারেন, মার্কেটের মতো, তাহলে সেটা একটা আপনার জন্য বড় সাশ্রয় হবে। আমরা সাধারণ নাগরিক হিসেবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা আসলে কি করতে পারি? হোয়াটস ইউর সাজেশন? এটা অনেক আগে থেকেই কথা হয়ে আসছে। বিদ্যুৎ সাশ্রয় বা জ্বালানি সাশ্রয়, এগুলির অর্থ কি, এগুলির প্রভাব কি, জি, এটা সম্পর্কে আসলে ওই শিশুদের মানে স্কুল থেকে শেখানো দরকার। এরকমও হয়েছে, অনেক জায়গায় এরকমও আছে যে স্কুলের একটা বাচ্চা, সে স্কুলে শিখছে যে এরকম লাইট, ফ্যান ট্যান এগুলি অযথা চালিয়ে রাখতে হয় না। জি, কেমন? এখন সে কিন্তু তার বাবা মা অনেক সময় এটা একটু ল্যাক করে, জায়গাটা অত খেয়াল করে না, কিন্তু সে কিন্তু গিয়ে এটা বন্ধ করে। কেমন? এটা একটা কালচারের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ অপচয় তো কোনো মানুষেরই করা উচিত না। আমাদের দেশে নিশ্চয়ই আপনি এই কথা আমরা বহুবার শুনেছি যে একটি কি বলে যে একটি মেসের লাইট ধরানোর জন্য সারা গ্যাসের চুলা জ্বালিয়ে সেটা এক সময় ছিল কাপড় শুকানোর জন্য এত মূল্যবান গ্যাস পুড়িয়ে দেওয়া হয়। এই কালচার কিন্তু একসময় বাংলাদেশ ছিল। এই কালচার যেমন ছিল, তেমনি সরকারের দিক থেকেও একটা সময় পর্যন্ত কিন্তু গ্যাসের কোনো মূল্য ধরা হইতো না। জি, 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 জি। গ্যাস যে আপনাকে দিচ্ছে, জি, এটা এই সাপ্লাই টাপ্লাই এই কোম্পানির ম্যানেজমেন্টের জন্য যে দাম লাগে,
সেইটা হিসাব করা হতো, সামান্য টাকা কিন্তু গ্যাসের যে একটা দাম আছে জি জি সেটা ধরা হইতো না। এটি তো আসলে মহামূল্যবান জিনিস বলা যায়। অবশ্যই। এখন সেই জিনিসটা তো আমাদের বুঝের মধ্যে ছিল না, এখনো অত বেশি আসে নাই। তবে মানুষ আগের চেয়ে একটু সচেতন হয়েছে। অবশ্যই সচেতন অনেক বেশি হয়েছে, আরো হবে। কেমন, তারপরে এরকম ঠেকতে থাকলে, মাঝে মাঝে এরকম আঘাত আসতে থাকলে তখন আরো বেশি সে বুঝবে। আরেকটি আলোচনা সমালোচনা চলছে যে স্কুলগুলো যে বন্ধ করে দিয়ে অনলাইনে ক্লাস চালাবে। আজকের বাচ্চার আমি পোস্ট দেখলাম, বাচ্চাটি বলেছে যে যদি একটি ক্লাসে হয়তো 5টি ফ্যান চলবে, কিন্তু যদি এগুলো অনলাইনে ক্লাস হয় তাহলে তো 60টি স্টুডেন্টের জন্য 60টি ফ্যান চলবে। হ্যাঁ, ও খুবই, আপনি দেখলেন নিশ্চয়ই। হ্যাঁ দেখছি আমি। ও খুবই ঠিক বলছে, ও বাচ্চাটা খুবই ঠিক কথা বলছে। আরেকটা হয়েছে কি, অনলাইন ক্লাসটা আমাদের কমিউনিকেটিভ না, কমিউনিকেটিভ না। তারপরে আপনি অনলাইন ক্লাসের জন্য ইন্টারনেট লাগবে, ইন্টারনেটের কোয়ালিটি আমাদের সবসময় ভালো না। অনেক সময় আপনার ছবি আসবে, কথা আসবে না, কথা আসবে ছবি আসবে না, এরকম ডিসরাপশন হয়। একটা ক্লাসে একটা লেকচার শোনা বসে আর মোবাইলে বা ল্যাপটপে শোনা, এর মধ্যে ডিফারেন্স আছে, বহু ডিফারেন্স আছে। যেমন ডিফারেন্স আছে বই পড়া, প্রিন্ট বই পড়া আর স্ক্রিনে পড়া। জি জি, পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। কেমন, এটা আমি খুবই সমর্থন করি যে স্কুল, কিন্তু স্কুলের সমস্যা হলো যে স্কুলটা ও যে হিসাব করছে যে আমরা 60টা বাচ্চা স্কুলে, আমরা যদি স্কুলে থাকি 5টা ফ্যান চলবে, 2টা লাইট জ্বলবে, অনেক সময় 5টা কমও চলতে পারে। জি জি জি। আমরা যদি বাড়িতে থাকি তাহলে 60টাই চলবে ওই ক্লাসের সময়। হ্যাঁ অবশ্যই। কেমন, 60টা ফ্যানই চলবে। এখন এর বাইরে একটা হিসাব আছে, সেটা হলো তুমি যে স্কুলে যাতায়াত করো সেই জায়গাটা, সেইটার জন্য কিন্তু গাড়ি লাগবে, তেল লাগবে। ওই হিসাবটা কিন্তু আবার এইটার পাশাপাশি আছে। ও যেটা বলছে সেটা খুবই যৌক্তিক। তারপরও মানে শিক্ষা টিক্ষা এইসব বিবেচনায় স্কুলটা অনলাইন না করে কিভাবে ম্যানেজ করা যায় বৃহত্তর স্বার্থে, যাতে খুব ভালো শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা যায়। আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে তেল গ্যাসের সংকট করতে আছে, কতটুকু আছে, এবং এই সুযোগে আমরা আমাদের সম্ভাবনার কথাও বলেছি। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য।